নমস্কার বন্ধুরা, সুজয় কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাস হচ্ছে জেনারেল সায়েন্সের ওপরে প্রথম পর্ব। তা বন্ধুরা, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। বেশি কথা না বলে আমরা সরাসরি ক্লাসে ঢুকে যাচ্ছি। আজকের ক্লাসের সাবজেক্ট হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। বায়ুমণ্ডলে কোনো নির্দিষ্ট সীমা তো নেই, তবে ভূপৃষ্ঠ থেকে 750 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বায়ুর অস্তিত্ব অনুভব করা যায়। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হেটেরোস্ফিয়ার। তো হোমোস্ফিয়ারটা কি? হোমোস্ফিয়ার হচ্ছে সমমণ্ডল, হোমোস্ফিয়ারের বাংলা নাম কি? সমমণ্ডল। আর হেটেরোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ারের বাংলা নাম কি? বিষমমণ্ডল। তাহলে আমরা কি জানলাম? যে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হোমোস্ফিয়ার বা সমমণ্ডল আর একটা হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। অর্থাৎ যে স্তরে বায়ুর ঘনত্ব মোটামুটি সমান তাকে বলা হয় সমমণ্ডল, আর যেখানে বায়ুর ঘনত্ব কোথাও কম কোথাও বেশি তাকে বলা হচ্ছে কি? হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। ঠিক আছে, নেক্সট দেখা যাক। এবার হচ্ছে উচ্চতা আর উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুস্তরকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। এর আগেরটা ছিল কি? রাসায়নিক গঠন অনুসারে। আর এবার উচ্চতা আর উষ্ণতার তারতম্য অনুসারে। সব জায়গায় তো বায়ুমণ্ডল উচ্চতাও সমান না, উষ্ণতাও সমান না, তাই এই দুটোর পার্থক্য অনুসারে বায়ুমণ্ডলে কয় ভাগে ভাগ করা যায় দেখা যাক। কয় ভাগে ভাগ করা যায়? আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলকে 5 ভাগে ভাগ করা যায়। কি কি? একদম ভূপৃষ্ঠের কাছের যে স্তর সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তার উপরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরের স্তর কি? মেসোস্ফিয়ার, তার উপরে থার্মোস্ফিয়ার, আর সব শেষে কি আছে? এক্সোস্ফিয়ার। তো আমরা 5টা ভাগ জানলাম না, কি কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? মোটামুটিভাবে এটা গড় হিসাব করা হয়, কোথাও সামান্য বেশি কোথাও সামান্য কম হতে পারে। ট্রপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার পর্যন্ত। আর এই 16 কিলোমিটারের পর থেকে 45 কিলোমিটার, 16 থেকে 45 এটা আছে স্ট্র্যাটোস্ফিয়ার। একইভাবে 45 থেকে 85 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 45 থেকে 85 কি আছে? মেসোস্ফিয়ার। তারপর 85 থেকে 500 থার্মোস্ফিয়ার, 500 থেকে 1500 বা তার উপরে এক্সোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের সব থেকে কাছের স্তর, আর সব থেকে উপরের স্তর কি? এক্সোস্ফিয়ার। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের একটা নাম আছে, আমরা একটু পরেই জানবো। ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল, আর স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল। একইভাবে মেসোস্ফিয়ার হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর, এখানে উষ্ণতা থাকে সব থেকে কম। আর এক্সোস্ফিয়ার কি? ওখানে উষ্ণতা সব থেকে বেশি। যাক, এবার তাপমাত্রাটা একটু দেখা যাক। ভূপৃষ্ঠের একদম নিচের স্তর, সেখানে তাপমাত্রা থাকে 15 ডিগ্রি সেলসিয়াস, একদম ভূপৃষ্ঠের সাথে 15 ডিগ্রি সেলসিয়াস। যত উঁচুর দিকে উঠতে থাকবো তত তাপমাত্রা কমবে, কমতে কমতে একদম ট্রপোস্ফিয়ারের শেষ সীমানায় গিয়ে মোটামুটিভাবে -56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাঁড়ায়। একইভাবে ট্রপোস্ফিয়ার কি হলো? বায়ুমণ্ডল থেকে মানে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠেছি ট্রপোস্ফিয়ার টেম্পারেচার কমলো। এইবার স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হলো, স্ট্র্যাটোস্ফিয়ারের টেম্পারেচার বাড়তে থাকে, ওখানে তাপমাত্রা কি হচ্ছে? বাড়ছে। তাই -56 ডিগ্রি সেলসিয়াস ছিল একদম স্ট্র্যাটোস্ফিয়ারের শুরুতে, সেখান থেকে বাড়তে 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 -2 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়ালো। এইবার চলে আসলো কি? মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ারের সীমানায় গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা কত ছিল? -2 ডিগ্রি সেলসিয়াস। ভালো, এইখান থেকে মেসোস্ফিয়ারে তাপমাত্রা আবার কমতে থাকে,
কমতে কমতে -92 থেকে -95 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেসোস্ফিয়ার তাপমাত্রা দাঁড়ায়। এটাই হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এর থেকে কম টেম্পারেচার আর বায়ুমণ্ডলে নেই। এই -92 বা 95 ডিগ্রি সেলসিয়াস থেকে বায়ুমণ্ডলের তাপমাত্রা আবার হঠাৎ করে বাড়তে থাকে, বেড়ে থার্মোস্ফিয়ারের একদম শেষ প্রান্তে গিয়ে সেই টেম্পারেচার পৌঁছয় মোটামুটি 1200 ডিগ্রি সেলসিয়াসে। এক্সোস্ফিয়ারের তাপমাত্রা 1200, 1240, 50 ডিগ্রি সেলসিয়াস বা তারও কোথাও সামান্য কম বেশি হতে পারে। তো কোন স্তরে কি কি গ্যাস দেখা যায়? ট্রপোস্ফিয়ারে নাইট্রোজেন গ্যাস থাকে, অক্সিজেন গ্যাস থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, জলীয় বাষ্প থাকে। এগুলো কোথায় থাকে? না ট্রপোস্ফিয়ারে। এরপরে স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। মাথায় রাখতে হবে, স্ট্র্যাটোস্ফিয়ারে কে থাকে? ওজোন গ্যাস থাকে, আর সামান্য পরিমাণে নাইট্রোজেন আর অক্সিজেন থাকে। মূলত এখানে ওজোন গ্যাসটাই বেশি থাকে। এরপরে আসছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কোন গ্যাস থাকে? মেসোস্ফিয়ারে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, এছাড়া আরও কয়েকটা গ্যাস থাকে, দেখতে পাচ্ছ O2+, NO+, এগুলো থাকে। থার্মোস্ফিয়ারে কি হয়? থার্মোস্ফিয়ারে O2+ থাকে, O- থাকে, NO+ থাকে। আর একদম বায়ুমণ্ডলের যেটা ঊর্ধ্বস্তর, সেখানে কে থাকছে? হাইড্রোজেন আর হিলিয়াম, এই দুটো গ্যাস থাকে। তাহলে এই ছকটা ভালো করে দেখে নাও, প্রয়োজন পড়লে ভিডিওটাকে পজ করো, পজ করে এটা তোমাদের খাতায় নোট করে নিতে পারো। অবশ্যই খাতা পেন নিয়ে বসতে পারো, তাহলে সুবিধা হয়, কারণ সবটা শুনে মাথায় রাখা যায় না, এগুলো নোট করে নিলে তোমাদের পরে পড়তে সুবিধা হবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা এই ভিডিওটাকে পজ করে ছকটা টুকে নাও। আর হ্যাঁ বন্ধুরা, এখনও যদি লাইক না করে থাকো, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। তোমার একটা লাইক আমার কত এনার্জি বাড়ায় জানো? আমি পরবর্তীতে আরও পরিশ্রম করতে পারবো। তোমার একটা লাইক আমার অনেক এনার্জি বাড়িয়ে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। এর পরবর্তীতে দেখা যাক কি আছে। দেখা যাচ্ছে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পায়। তাহলে ট্রপোস্ফিয়ার, যেখানে ভূপৃষ্ঠের কাছে তাপমাত্রা ছিল, একটু আগে আমরা দেখে আসলাম কত ছিল? 15 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে তাপমাত্রা কমতে কমতে -56 ডিগ্রি সেলসিয়াসে গেছে, গেছে তো? তাহলে তাপমাত্রাটা কমেছে, কী হারে কমেছে? প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমতে থাকে। এই স্তরে আরেক নাম হচ্ছে ক্ষুদ্রমণ্ডল। কেন ক্ষুদ্রমণ্ডল? কারণ হচ্ছে এখানে ঝড়, বৃষ্টি, মেঘ, বায়ুর পরিচালন স্রোত ইত্যাদি, মানে যত আবহাওয়ার গোলযোগ সব এখানেই দেখা যায় এই স্তরটাতে। তাই ট্রপোস্ফিয়ারকে বলা হয় কি? ক্ষুদ্রমণ্ডল। ট্রপোস্ফিয়ারের ওপরের সীমানা, সেই সীমানাকে কি বলা হয়? ট্রপোস্ফিয়ারের ওপরের সীমানাকে বলা হয় ট্রপোপোজ। কি বলা হয়? ট্রপোপোজ। এরপরে আসছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা আমরা একটু আগেই ছকে দেখে এসেছি। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে। কি বলে? শান্তমণ্ডল। কারণ কি? এখানে জলীয় বাষ্পও থাকে না, মেঘও থাকে না, যা দেখলাম ট্রপোস্ফিয়ারে যেগুলোর জন্য ক্ষুদ্রমণ্ডল বলে, তার কোনোটাই আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পারি না। তাই স্ট্র্যাটোস্ফিয়ারের আরেক নাম কি? শান্তমণ্ডল। এই স্তরেই, যেহেতু এটা শান্তমণ্ডল, তাই এখানে জেট বিমান এই স্তরেই চলাচল করে। কে চলাচল করে? জেট বিমান চলাচল করে। প্রশ্ন আসতে পারে, যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জেট বিমান কোন স্তরে চলাচল করে। উত্তর হয়ে যাবে জেট বিমান কোথায় চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ারে বা শান্তমণ্ডলে। শান্তমণ্ডলের উপরের সীমানার নাম কি? স্ট্র্যাটোপোজ। শান্তমণ্ডলের উপরের সীমানার নাম স্ট্র্যাটোপোজ। ঠিক আছে, এরপরে আসছে মেসোস্ফিয়ার। একটু আগেই বলেছি মেসোস্ফিয়ারের তাপমাত্রা হলো সব থেকে কম, -95 ডিগ্রি সেলসিয়াস মোটামুটি। তাই মেসোস্ফিয়ারকে বলে শীতলতম স্তর। বায়ুমণ্ডলের সব থেকে ঠান্ডা স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানাকে বলে মেসোপজ। যেমন ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানা কি হলো? ট্রপোপোজ। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমা কি হলো? স্ট্র্যাটোপোজ। একইভাবে মেসোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমা হলো মেসোপোজ।
তাহলে ট্রপোস্ফিয়ারকে কি বলেছিলাম? ক্ষুদ্র মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বললাম? শান্ত মণ্ডল। মেসোস্ফিয়ার কি? এটা বায়ুমণ্ডলের শীতলতম স্তর। আচ্ছা, নেক্সট এরপর আসছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার মেসোস্ফিয়ারের ওপরের স্তর। এর একটা বিশেষ কাজ আছে। থার্মোস্ফিয়ারের কাজ কি? থার্মোস্ফিয়ার ইউভি রশ্মি, যেটা আমরা বলি অতিবেগুনি রশ্মি, এছাড়া এক্স রশ্মি, গামা রশ্মি, এই সমস্ত মহাজাগতিক রশ্মিগুলোকে শোষণ করে। তাহলে থার্মোস্ফিয়ার কি করে? ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি এগুলো কি করে? শোষণ করে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথ এই থার্মোস্ফিয়ারেই অবস্থিত। বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন চলে আসে যে আন্তর্জাতিক স্পেস স্টেশন কোথায় অবস্থিত? উত্তর কী হবে? থার্মোস্ফিয়ারে। এই যে আমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা পড়ছি, সমস্ত পরীক্ষার জন্য, সমস্ত পরীক্ষা, সে তুমি ডাব্লিউবিপি বলো বা রেল বলো বা যাই বলো না কেন, সমস্ত পরীক্ষায় এই কোশ্চেনগুলো ভীষণ পরিমাণে আসে। তাই এগুলো কিন্তু খুব ভালো করে জেনে রাখতে হবে। এর পরবর্তী ভিডিও আমরা একইভাবে ডিসকাস করব। এই ভিডিওটা দেখে নাও ভালো করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। এরপরে সবচেয়ে উষ্ণতম স্তরের নাম কি? এক্সোস্ফিয়ার। একটু আগেই বলেছিলাম এক্সোস্ফিয়ারের তাপমাত্রা কত? 1240 বা 1200 ডিগ্রি সেলসিয়াস, তার বেশি। তাহলে বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম স্তর কি? এক্সোস্ফিয়ার, তাপমাত্রা 1240 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আসছে আরও কয়েকটা ভাগ, যেটা হচ্ছে ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ারে কি থাকে? ওজোনোস্ফিয়ারে প্রচুর পরিমাণে ওজোন গ্যাস থাকে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় কোন এককে? উত্তর হবে ডিইউ বা ডবসন ইউনিট, বাংলায় ডবসন একক। আচ্ছা, এই ওজোন স্তরে ওজোন গ্যাস শোষিত হয়। কি শোষিত হয়? ওজোন গ্যাস। এরপরে আসছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। আয়নোস্ফিয়ারেই বেতার যোগাযোগ সাধিত হয়। আয়নোস্ফিয়ারেই হাইড্রোজেন হিলিয়াম গ্যাস আয়নিত অবস্থায় থাকে। তাহলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বেতার যোগাযোগ কোথায় সাধিত হয়? উত্তর হবে আয়নোস্ফিয়ারে। মেরুজ্যোতি কোথায় দেখা যায়? আয়নোস্ফিয়ারে। কোথায় হাইড্রোজেন হিলিয়াম গ্যাস আয়নিত অবস্থায় থাকে? আয়নোস্ফিয়ারে। কারণ হাইড্রোজেন হিলিয়াম গ্যাসটা সব থেকে হালকা গ্যাস, তাই এরা একদম বায়ুমণ্ডলের উপরের স্তরে চলে যায়। ঠিক আছে, নেক্সট ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার, এখানে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। এই কোশ্চেনটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, যে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়টা কোথায় দেখা যায়? উত্তর কী হবে? ম্যাগনেটোস্ফিয়ার। খুব ভালো করে এগুলো করে রাখতে হবে কিন্তু, একটা কোশ্চেনও ছাড়া যাবে না। যে কোনো পরীক্ষায় এইসব কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি দেখা যাক। উচ্চতার সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা পরিবর্তনের হারকে ল্যাপস রেট বলে। এটা ছোটোখাটো কোশ্চেন, কিন্তু এসে যেতেই পারে। উচ্চতার সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা পরিবর্তনের হার। উচ্চতার সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা পরিবর্তনের হারকে কি বলছে? ল্যাপস রেট। খুব ভালো করে খেয়াল করতে হবে কিন্তু পয়েন্টটা। আচ্ছা, এরপর দেখো ইউভিসি তরঙ্গ, ইউভিসি আর ইউভিবি। ইউভিসি এর তরঙ্গ দৈর্ঘ্য কত? 200 থেকে 280 এনএম, মানে ন্যানোমিটার। 200 থেকে 280 ন্যানোমিটার, এটা ইউভিসি এর তরঙ্গ দৈর্ঘ্য। একইভাবে ইউভিবি, ইউভিবি এর তরঙ্গ দৈর্ঘ্য কত? ইউভিবি এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, এর তরঙ্গ দৈর্ঘ্য 280 থেকে 320 ন্যানোমিটার। ঠিক আছে, এরপরে গ্রিন হাউস গ্যাসগুলোর নাম। অনেক রকম তো গ্রিন হাউস গ্যাস আছে। গ্রিন হাউস গ্যাস কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, এগুলো সব হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস ব্যাপারটা কি? গ্রিন হাউস হচ্ছে সূর্য থেকে যে রশ্মিগুলো আসে আমাদের পৃথিবীতে, তার মধ্যে কিছু কিছু রশ্মি বাধাপ্রাপ্ত হয়ে আমাদের পৃথিবী পৃষ্ঠকে গরম করে, একেই গ্রিন হাউস বলে। সবুজ ঘর যেটা বাংলায়। তো গ্রিন হাউস গ্যাস তো আমরা পড়লাম, কার্বন ডাইঅক্সাইড হয়, মিথেন হয়, সিএফসি হয়, ইত্যাদি ইত্যাদি কিছু আছে। তো পরীক্ষায় প্রশ্ন আসছে যে প্রধান গ্রিন হাউস গ্যাস কি?
বিভিন্ন রকম অপশন দিয়ে দেয়, তখন বলতে হবে প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি, CO2 বা কার্বন ডাই অক্সাইড। মাথায় রাখতে হবে, সোজা কোশ্চেন, একটু পড়ে রাখলেই পারা যায়। আচ্ছা, নেক্সট, এই প্রশ্নটা ভীষণভাবে ইম্পর্টেন্ট যে গ্রিনহাউস গ্যাস নয় কোনটা, বিভিন্ন রকম অপশন দিয়ে দেবে এমসিকিউ টাইপের ভিতরে, তখন বলতে হবে অক্সিজেন আর নাইট্রোজেন। অক্সিজেন আর নাইট্রোজেন, যেহেতু বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন গ্যাস, মোটামুটি 78%, তারপরে আছে অক্সিজেন গ্যাস, আর এই গ্যাস দুটো মোটেই গ্রিনহাউস গ্যাস নয় কিন্তু। তাহলে অক্সিজেন আর নাইট্রোজেন এটা কি নয়, এটা গ্রিনহাউস গ্যাস নয়, মাথায় রাখতে হবে। তো কেমন লাগছে বন্ধুরা ক্লাসটা? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো এখনও যদি না করে থাকো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এরপর প্রতি বছর গড় উষ্ণতা 0.05 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে। প্রতি বছর গড় উষ্ণতা মানে কার গড় উষ্ণতা, পৃথিবীর গড় উষ্ণতা, গ্লোবাল ওয়ার্মিং যেটা বলছি, বিশ্ব উষ্ণায়ন। এই গ্রিন হাউসের জন্য আমাদের বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আর এই বিশ্ব উষ্ণায়নের জন্য অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবীর গড় উষ্ণতা প্রত্যেক বছর 0.05 ডিগ্রি সেলসিয়াস করে বেড়ে যাচ্ছে। এই পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাচ্ছে 0.05 ডিগ্রি সেলসিয়াস করে, এর জন্য কিন্তু ভীষণ প্রভাব পড়তে পারে ভবিষ্যতে। কি কি প্রভাব পড়তে পারে, এই ধরো সমুদ্রের জলতলের লেভেল বেড়ে যেতে পারে, আমাদের মেরু প্রদেশের বরফ গলে যেতে পারে, জলতলের লেভেল বেড়ে গেলে কি হবে, স্থলভাগ কমে যাবে, এছাড়া পরিবেশের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই সমস্ত কিছুই আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই হয়ে আসছে। তো গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য যদি কি কি করা যেতে পারে, এই গাছপালা ভীষণ পরিমাণে লাগাতে হবে, বৃক্ষছেদন বন্ধ করতে হবে, পরিবেশ দূষণ কম করতে হবে, অপ্রচলিত শক্তির ব্যবহার বেশি করতে হবে, এই সমস্ত জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে বৈপরীত্য উষ্ণতা। বৈপরীত্য উষ্ণতা আয়নোস্ফিয়ারে দেখা যায়। বৈপরীত্য উষ্ণতা কোথায় দেখা যাচ্ছে, আয়নোস্ফিয়ারে। স্ট্র্যাটোপোজের উষ্ণতা কত ছিল, স্ট্র্যাটোপোজ যেটা স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের সীমানা, সেই স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের সীমানা হচ্ছে স্ট্র্যাটোপোজ, যার উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, মাথায় রাখতে হবে। বায়ুমণ্ডলের সবচেয়ে উঁচু স্তর কোনটা, ম্যাগনেটোস্ফিয়ার। এরপরে বায়ুমণ্ডলের সবচেয়ে উঁচু স্তর কি, ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা, ম্যাগনেটোস্ফিয়ারটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, একটু আগে আমরা আলোচনা করেছিলাম, কী ছিল মনে করো দেখি, দেখি কমেন্টে জানাও যদি মাথায় আসে। ম্যাগনেটোস্ফিয়ারে কি দেখা যায়, ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়, একটু আগেই তো আমরা লিখেছিলাম। তাহলে ম্যাগনেটোস্ফিয়ারে কি দেখা যাচ্ছে, ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পৃথিবী পৃষ্ঠে স্বাভাবিক বায়ুর চাপ 1013 MB। তাহলে পৃথিবী পৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ কত, 1013 MB। এমবি মানে কি, এমবি মানে হচ্ছে মিলিবার, এটা হচ্ছে বায়ুর চাপ মাপার একক। এরপর কৃত্রিম উপগ্রহরা কোথায় থাকছে, কৃত্রিম উপগ্রহরা এক্সোস্ফিয়ারে থাকে। তাহলে কোশ্চেন আসতে পারে কৃত্রিম উপগ্রহরা কোন স্তরে থাকে, উত্তর কি হয়ে যাবে, এক্সোস্ফিয়ার। আচ্ছা, প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয়, ওজোনোস্ফিয়ারকে বলা হয়। আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হচ্ছে, ওজোনোস্ফিয়ারে। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, আমার কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনলেই এসব কোশ্চেনের অ্যান্সার করা যায়। সায়েন্স কঠিন নয়, একটু বুঝতে হয়, একটু ভাবতে হয়, তাহলেই পারা যায়। আচ্ছা, মেরু অঞ্চলে ওজোন স্তর বেশি ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে ওজোন স্তর কোথায় সবচেয়ে বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, মেরু অঞ্চলে। সুমেরু আর কুমেরু এই দুই মেরুতে ওজোন স্তরের ক্ষয় সব থেকে বেশি হচ্ছে। নেক্সট কোশ্চেন, অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় সিএফসি থেকে সক্রিয় সিএল পরমাণু উৎপন্ন হয়। অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় সিএফসি থেকে, অর্থাৎ সিএফসির পুরো নাম কি, ক্লোরোফ্লোরোকার্বন, থেকে সক্রিয় সিএল মানে কি, ক্লোরিন পরমাণু উৎপন্ন হয়। তাহলে অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় কি উৎপন্ন হলো, ক্লোরিন পরমাণু উৎপন্ন হলো, কার জন্য হলো, সিএফসির জন্য হলো, মাথায় রাখতে হবে। আবহমণ্ডল কাকে বলে, আবহমণ্ডল কাকে বলে, অপশন দিয়ে দিল, ধরো আবহমণ্ডল কাকে বলে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার।
উত্তর কী হবে? তখন বলতে হবে আবহমণ্ডল হচ্ছে ট্রপোস্ফিয়ার। বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে, সবই চেনা প্রশ্ন আসবে, কিন্তু একটুখানি যদি ডিপলি আমরা না পড়ি তাহলে কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা করে আসতে পারবো না। তাই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আমাকে করতে হবে। আচ্ছা, আজকের জন্য যে ক্লাস হলো সেই ক্লাসের জন্য তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেবো। তার আগে আরও একবার তোমাদের কাছে বলছি, যদি এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর এখনও বসে আছো কেন? লাইক করো। এ কি, লাইক না করলে ভালো লাগে? তোমরা লাইক করবে, আমার এনার্জি বাড়বে, আমি পরবর্তী ক্লাসে আরও পরিশ্রম করব, আরও সুন্দরভাবে কোশ্চেন প্রেজেন্ট করব, আরও সুন্দর করে ক্লাস নেব। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সত্যি একটা লাইক করে দাও, আর কমেন্টে সবাই জানাবে ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে হোমওয়ার্কটা বলে দিই। আজকের হোমওয়ার্ক হচ্ছে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর কী হবে? মিথেন, নাকি জলীয় বাষ্প, নাকি কার্বন ডাইঅক্সাইড, নাকি অক্সিজেন? তাহলে এটা তোমাদের জন্য কোশ্চেনটা দেওয়া থাকলো, তোমরা উত্তরটা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওটা পুরোটা দেখে উত্তরটা অবশ্যই জানাবে যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। আচ্ছা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো। ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। নেক্সট পর্ব কিসের ওপর থেকে তোমরা চাইছো একটু কমেন্টে জানিও, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।